আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফিল আলম অর্ণব। আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি লেকচারে। আজকের লেকচারে আমি মূলত আমাদের যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম রয়েছে সেটা দেখাবো। তো এটার জন্য আজকে একটা স্পেশাল প্রসেস বা প্রিন্সিপাল দেখাবো। এই প্রিন্সিপালটার নাম হলো মুলার ব্রিজলাও প্রিন্সিপাল। এখানে মূলত আমরা যে গ্রাফিক্যাল মেথডটার কথা বলেছিলাম সেটাই মূলত দেখবো, যে আমরা কোনো হাতে ক্যালকুলেশন ছাড়াই কিভাবে জাস্ট একটা বিমের স্ট্রাকচার দেখি আমরা কিভাবে একদম ডিরেক্ট ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামগুলো আঁকতে পারবো। তো এটার ফার্স্টে আমরা দেখি হচ্ছে এটার মূলনীতি বা কোর প্রিন্সিপালটা। তো এই লেকচারটা একটু আমি এখানে বাংলায় সাজিয়েছি, তো আপনাদের একটু অসুবিধার জন্য দুঃখিত। এখানে জিনিসগুলো বোঝানোর জন্য একটু বাংলায় বোঝালে জিনিসটা সহজ হয়, এই জন্য আর কি আমি বাংলায় সাজানোর চেষ্টা করেছি। আপনারা বললে আমি এটার একটা ইংলিশ নোটও দিয়ে দিব, আপনাদের সমস্যা নেই। সো এখানে আমরা মূলত দেখতে পাই যে যদি কোনো কাঠামোর কোনো নির্দিষ্ট ফাংশনের, যেমন রিয়াকশন, শেয়ার বা মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন আঁকতে হয়, তবে ওই ফাংশনের প্রতিরোধ ক্ষমতা বা বাধা, যেটাকে আমরা রেস্ট্রেইন বা সাপোর্ট বলতে পারি, সেটা সরিয়ে সেখানে একটি এক ইউনিটের সরণ বা যেটাকে ইংলিশে বলা হয় ডিসপ্লেসমেন্ট বা রোটেশন প্রয়োগ করতে হয়। এর ফলে কাঠামোটি যে বিচ্যুতি বা ডিফ্লেক্টেড শেপ ধারণ করবে সেটিই হবে আমাদের ইনফ্লুয়েন্স লাইন। এখন এটা একটা অনেক বড় একটা সংজ্ঞা, এটা আসলে কি বলছে আমরা যদি অ্যাপ্লিকেশনে না যাই আমরা ঠিক মতো বুঝতে পারবো না। তো আমরা আস্তে আস্তে অ্যাপ্লিকেশনগুলো দেখি। তো এর আগে আমাদের কিছু শর্টকাট বা চার্ট বা কিছু রুলস আমাদের জানতে হবে। তো রুলসগুলো আসলে আমরা যতক্ষণ না অ্যাপ্লাই করব ততক্ষণ পর্যন্ত আমরা ভালো মতো বুঝতে পারবো না। তাই এই রুলসগুলো জাস্ট আমি একটু রিডিং পড়ার মতো করে যাচ্ছি। এরপরে আমরা এই রুলসগুলো যখন আমরা ম্যাথ করব পাশাপাশি রাখবো এবং পাশাপাশি রেখে রুলসগুলো মিলাবো। মিলালে তখন আমরা ভালো মতো বুঝতে পারবো যে আসলে কিভাবে এই রুলসগুলো অ্যাপ্লাই হচ্ছে। তো আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফাংশন অনুযায়ী চার্ট আমাদের বিমের উপরে বিভিন্ন জিনিস বের করতে বলতে পারে। একটা বের করতে বলতে পারে আমাদের হচ্ছে ভার্টিক্যাল রিয়াকশন, ঠিক আছে, যে রিয়াকশন ফোর্স, এটার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম বের করো। সাপোর্টের মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম, ভেতরের যে কোনো বিমের ভেতরের যে কোনো একটা পোর্শনে কেটে বললো এখানকার শেয়ার ফোর্সের ইনফ্লুয়েন্স লাইন বের করো। অথবা বিমের ভেতরের কোনো একটা অংশের আমার মোমেন্ট বের করতে বলতে পারে, মোমেন্টের শেয়ার ফোর্স, সরি মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। এটা কিন্তু আমাদের সাপোর্টের মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম একদম সাপোর্টের, আর এটা হচ্ছে সাপোর্ট না, এটা হচ্ছে একটা ভিতরের যে কোনো একটা পোর্শনের। ঠিক আছে, তো এগুলা করলে আমাদের কখন কি করতে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো দেখানো আছে। আচ্ছা, আমি এক কাজ করি, আমি হচ্ছে একদম ডিরেক্ট ম্যাথে যাব এবং ম্যাথটা এবং এই চার্টটা পাশাপাশি বসিয়ে দেন আমরা হচ্ছে জিনিসটা মিলাবো। তাহলে আমার মনে হয় আমাদের জিনিসটা বুঝতে ভালো হবে, না হলে আমাদের জিনিসটা সময় নষ্ট মতো হয়ে যাচ্ছে। এবং এই চার্টটারই আমাদের হচ্ছে একটা সংক্ষিপ্ত চার্ট, এটা আমরা উপরটা বুঝলে নিচে এটার দিকে যখন তাকাবো সেম ভালোভাবে বুঝে যাবে। আর এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশন, এটা হচ্ছে আমাদের, এটা কিন্তু ছিল মূলত আমাদের স্টার্টিংটা, যে আমরা আমাদের যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আঁকা এটা স্টার্টিংটা কিভাবে করবো, এটা হচ্ছে মূলত এই চার্টটা। এবং আমাদের এই চার্টটা কি, এই চার্টটা হচ্ছে আমাদের কন্টিনিউয়েশন, অর্থাৎ স্টার্টিং করে ফেলছি, এখন ডায়াগ্রামটা কিভাবে চলতে থাকবে। এই কন্টিনিউয়েশনটা মূলত আমাদের এই যে তিনটা চারটা ওয়ার্ড লেখা আছে, পাঁচটা, ঠিক আছে, এই পাঁচটা জায়গায় ব্যাখ্যা করা আছে, এটা দিয়ে আমরা বুঝাতে পারবো। ঠিক আছে, তো আমরা এখন ডিরেক্ট ম্যাথে যাবো। আমি হচ্ছে এটা আমার পাশের ব্রাউজারে নতুন একটি ট্যাবে খুলে রেখেছি। যখন যখন আমার দরকার পড়বে আমি তখন হচ্ছে আমার ডান সাইডের ট্যাবটাতে যাবো এবং আমার হচ্ছে মিলিয়ে নেব যে কি কি দরকার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার একটা বিমের স্ট্রাকচার দেওয়া আছে, এটা হচ্ছে আমার ফিক্স সাপোর্ট, এটা হচ্ছে আমার একটা ইন্টারনাল হিঞ্জ, এটা হচ্ছে আমার একটা রোলার সাপোর্ট। পরিচয় পর্ব শেষ, সবগুলোর মাঝে ডিস্টেন্স 1 মিটার। আমাকে বের করতে বলেছে যে আমার এ ওয়াই ই ওয়াই এম এ এস বি এম ডি কোনটা কি একটু বুঝে নিই। এ ওয়াই মানে হচ্ছে এ সাপোর্টে আমার ভার্টিক্যাল রিয়াকশনের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম, ই ওয়াই মানে তাহলে বোঝাচ্ছে ই এর ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ভার্টিক্যালের। এম এ বলতে বোঝানো হয়েছে এটা যে আমার সাপোর্ট, এই সাপোর্টের মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। এস বি বলতে বোঝানো হয়েছে এই বি বিন্দুতে কাট করে আমার একটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম বের করতে হবে। আর এমডি মানে হচ্ছে আমার এই ডি বিন্দুতে বের করতে হবে মোমেন্ট, ঠিক আছে, এটা কিন্তু ইন্টারনাল মোমেন্ট আর এটা হচ্ছে সাপোর্ট মোমেন্ট। ওকে, আমরা জিনিসগুলো অনেকটা বুঝে ফেললাম, এখন আমরা ম্যাথ শুরু করি। তো ম্যাথের জন্য আমাদের ফার্স্টে যেটা বলছে আমরা সেটাই করি, এ ওয়াইটা বের করব। তো এ ওয়াই এটা আমার কি, এটা হচ্ছে আমার একটা ফিক্স সাপোর্ট। আমরা এখন যাব চার্টে, চার্টে চলে যাব। চার্টে যখন আমার এখানে বলেছে, চার্টে এটা বের করি, চার্টে আমার এখানে বলছে যখন আমি এই যে আমার উলম্ব রিয়াকশন বা ভার্টিক্যাল ফোর্স বের করব, যেটা আবার এখন বের করতে বলেছে, তখন আবার কি করতে হবে শুরুতে, স্টার্টিং, এটা কিন্তু আমার স্টার্টিং স্লাইড, ঠিক আছে, এটা কিন্তু আমার স্টার্টিং স্লাইড, ঠিক আছে, মানে এখান থেকে আমি যা যা করবো এগুলো হচ্ছে আমার একদম শুরুতে যা করবো সেটা। উলম্বভাবে উপরের দিকে 1 ইউনিট সরণ দিতে হবে। প্র্যাকটিক্যাল ভিজুয়ালাইজেশন দিচ্ছে, সাপোর্ট খুলে জ্যাক দিয়ে বিমকে উপরে তোলা, মানে একটা আমি ভিজুয়ালাইজ যদি করতে চাই আর কি, সেটা কিভাবে করবো সেটা আমার মেইন যা জিনিস সেটা হচ্ছে এটা। 1 ইউনিট পরিমাণ আমার এখন উপরে সরিয়ে দিতে হবে আমি যদি উলম্ব রিয়াকশন বের করতে চাই, যেটা আমি বের করবো। সো আমি কি করব, আমি হচ্ছে এখানে আমি এখানেই আমার ডায়াগ্রামটা এঁকে ফেলি, তারপর আমরা নিচে গিয়ে মিলাবো। আমি হচ্ছে এখানে 1 ইউনিট পরিমাণ উলম্ব পরিমাণ সরণ নিলাম। আমার প্রথম যে স্টার্টিং শেষ। এখন আমার কি করতে হবে, এখন আমার করতে হবে কন্টিনিউয়েশন, এখন আমি কন্টিনিউ করব। তো কন্টিনিউয়েশনের জন্য আমার এখন এই সেকেন্ড যে আমার ছকটা ছিল সেটাতে আমি যাব। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি এখন কোন সাপোর্টে আছি,
আমি এখন আছি ফিক্স সাপোর্টে। তো ফিক্স সাপোর্টের ক্ষেত্রে আমার একটা কথা বলা আছে যে এই বিন্দুর ডিফ্লেকশনও জিরো, রোটেশনও জিরো, অর্থাৎ ফিক্স সাপোর্টে আমার কোনো এরকম লাইন হবে না, মানে আমার এরকম কোনো টিল্টেড লাইন হবে না। ফিক্স সাপোর্টে আমার যেহেতু এখানে ডিফ্লেকশন আর রোটেশন জিরো, আমার এখানে যে যখনই আমি লাইন টানবো সেটা হবে আমার জাস্ট এরকম একটা হরিজন্টাল লাইন, সোজা লাইন, ঠিক আছে, সোজা লাইন চলতে থাকবে, সোজা লাইন আমার চলতে থাকবে। তাহলে আমি এখানে এখন সোজা লাইন আঁকানো শুরু করি, সোজা লাইন আঁকতেছি কারণ এটা হচ্ছে আমার ফিক্স সাপোর্ট। আমি পরবর্তী সাপোর্ট পর্যন্ত আমি আমার জিনিস স্থির করব, চলে এসেছি, আমি পরবর্তী সাপোর্টে চলে এসেছি। এটা হচ্ছে আমার একটা হিঞ্জ। হিঞ্জে কি করতে হবে এখন আমার দেখতে হবে। তো আমি এখানে চলে আসলাম, আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে আমার এখানে ইন্টারনাল হিঞ্জে কি বলছে, ইন্টারনাল হিঞ্জে বলছে এটি একটি ব্রেক পয়েন্ট বা কোণই হিসেবে কাজ করে। গ্রাফের রেখা এখান থেকে হঠাৎ তার স্লোপ পরিবর্তন করে, অর্থাৎ হিঞ্জে নির্দিষ্ট কি হবে এটা আমাকে কিন্তু বলে নাই, কিন্তু আমাকে এই কথাটা বলে দিয়েছে যে হিঞ্জে আসলে আমার গ্রাফটা তার স্লোপ অর্থাৎ ঢাল পরিবর্তন করবে। অর্থাৎ সে যদি এরকম হরিজন্টাল চলতে থাকে হয় সেভাবে নিচে নেমে যাবে অথবা সে উপরে উঠে যাবে, সে এরকম হরিজন্টাল চলতে থাকবে না, হয় এটা হবে না হয় এটা হবে। তাহলে আমরা একটু দেখি যে আচ্ছা এখানে আসলো, বুঝলাম যে আমরা এটা এখন দিক পরিবর্তন করবো, আমরা আমাদের সেকেন্ড ডিসিশনে চলে এসেছি। এখন আমাদের যে ডিসিশনটা আসতে হবে যে আমরা দিকটা কোন দিকে পরিবর্তন করব, এটাও তো আমার এখন জানতে হবে। তো এটা জানার জন্য আমার তারপরের কি সাপোর্টটা আছে এটা আমার বুঝতে হবে, পরের সাপোর্টটা কি আছে। পরের সাপোর্টটা হচ্ছে আমার একটা রোলার সাপোর্ট। তো রোলার সাপোর্ট সম্পর্কে আমরা এখন একটু আইডিয়া নিই। এই যে আমার এখানে রোলার সাপোর্টের এখানে বলেছে যে এই বিন্দুতে উলম্ব ডিফ্লেকশন সবসময় জিরো হয়, অর্থাৎ এখানে আমার কি ঘটনা ঘটতেছে যে গ্রাফ এই সাপোর্ট অতিক্রম করলে মান অবশ্যই শূন্য স্পর্শ করবে। অর্থাৎ এখান দিয়ে যখন আমার কোনো গ্রাফ যাবে সে অবশ্যই এই যে এই বিন্দুটা, এই শূন্য বিন্দুটা স্পর্শ করবে, এখানে আমার ডিফ্লেকশন অলওয়েজ জিরো হবে। অর্থাৎ আমাকে এখন তাহলে আমি গ্রাফটা অনেকটা বুঝে গেছি যে আমার গ্রাফটা হবে হচ্ছে এইভাবে, বোঝা গেছে? এই যে আমার গ্রাফটা তাহলে কিরকম হলো বোঝা গেল, আমার গ্রাফটা তাহলে যে শূন্য স্পর্শ অতিক্রম করবে। এখন হচ্ছে আমি এইটুকুর অংশর চিত্র কিভাবে আঁকবো এটা আমার এখন বুঝতে হবে। এইটুকু অংশটার জন্য আমরা চলে যাব কন্টিনিউয়েশন পোর্শনে, এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার বলছে ক্যান্টিলিভার মুক্ত প্রান্ত। এখানে কিন্তু আমার কোনো সাপোর্ট নাই, সাপোর্ট আছে কিছুই নাই, এটা হচ্ছে আমার একটা মুক্ত প্রান্ত। তো মুক্ত প্রান্তের জন্য আমার কিভাবে কাজ করতে হবে, এটি আগের অংশের স্লোপ বজায় রেখে স্বাধীনভাবে নিচে সরতে পারে বা উপরে সরতে পারে, অর্থাৎ আগের অংশের যে স্লোপ সেটাই কন্টিনিউয়েশন করে এটা এগিয়ে যাবে, বোঝা গেছে? তাহলে এই যে আমার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা হয়ে গেল, এই যে আমরা শর্তগুলো ইউজ করে আমাদের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা এঁকে ফেললাম। এখন এই জিনিসটাই এখানে হচ্ছে একদম ডিটেইলে লেখায় বলা হয়েছে, আমি যেটা আর কি মুখে বুঝালাম। এই যে এভাবে হচ্ছে ফার্স্টে তোলা হলো, এখানে আসলো, এখানে আমার হিঞ্জ ছিল, এখানে আমার কি হবে স্লোপের পরিবর্তন হবে। এখানে আমার রোলার সাপোর্ট, রোলার সাপোর্টের রুলস হচ্ছে জিরো দিয়ে অতিক্রম করবে। এটা হচ্ছে আমার মুক্ত প্রান্ত, মুক্ত প্রান্তের রুলস হচ্ছে আগের যে স্লোপটা ছিল সেটাই কন্টিনিউ করবে। এই যে হয়ে গেল, এখানে আমার 1, এখানে আমার 1 এবং নিচে নামবে 0। এটা আমার -0.5 কিভাবে আমরা কি করব, খুব সুন্দরভাবে সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করব, ঠিক আছে? এটা আমার 1 মিটার, এটা সম্ভবত আমাদের 2 মিটার। সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে দেখবো যে এখানে আমার -0.5 এসেছে। এই তো তো সুন্দর, আমরা প্রথমটা বের করে ফেলেছি। এখন আমরা আসবো সেকেন্ডটাতে, EY। EY এর জন্য আমরা হচ্ছে ডায়াগ্রামটা আঁকবো। এবারও আমি একদম চিত্র থেকে আঁকবো। চিত্র থেকে আঁকলে হয় কি আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়, আমরা শুরুতে যদি উত্তর দেখে ফেলি তাহলে আমাদের সেই কৌতূহলটা আর থাকে না। তো এবার আমরা বের করবো EY। EY হচ্ছে আমরা তাহলে এইটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, বোঝা গেছে? যাকে বলা হবে ধরে নিতে হবে সেই স্টার্টিং পয়েন্ট, এভাবে আর কি। এটা কোনো রুলস না আসলে, এটা আমাদের অঙ্ক করার সুবিধার জন্য আর কি এরকম বললাম, এরকম যে কোনো নির্দিষ্ট রুলস এরকম আসলে না। তো EY তে আমরা কি করব, আমাদের ফার্স্ট স্টার্টিং রুলস কি ছিল যে যদি আমরা উলম্ব রিঅ্যাকশন বের করি আমাদের উপরের দিকে 1 ইউনিট সরণ দিতে হবে। আমরা তাই করলাম, 1 ইউনিট সরণ দিলাম। এরপর এটা কোন দিকে কি যাবে আমি তো কিছু বুঝতে পারতেছি না ভাই, এরপরের কাহিনী তো আমি কিছু বুঝতেছি না। তো এরপরের কাহিনী বুঝতে হলে আমাদের ফলো করতে হবে রুলস। তো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল হিঞ্জ। ইন্টারনাল হিঞ্জ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের AC এই অংশটা হচ্ছে একটা ফিক্স সাপোর্টের ভেতরে রয়েছে, ফিক্স সাপোর্টের ভেতরে রয়েছে। তো আমরা যদি একটু দেখে নেই এখানে ফিক্স সাপোর্টের, আবার একটু আমরা যাই গিয়ে লেখাটা সুন্দরভাবে পড়ি যে ফিক্স সাপোর্ট আসলে আমাদের কি শিখায়। ফিক্স সাপোর্ট আসলে আমাদের শিখায় এখানে আমাদের কোনো ডিফ্লেকশন থাকবে না এবং এখানে আমাদের কোনো রোটেশনও থাকবে না, অর্থাৎ এটা আমাদের একটা হরিজন্টাল লাইন দেখাবে। এই ফিক্স সাপোর্ট অংশটুকু যেটুকু পর্যন্ত থাকবে সেখানে আমাদের হরিজন্টাল লাইন দেখাবে। সো যখন আমার এই ক্ষেত্রে ফিক্স সাপোর্টটা আছে ও মূলত হরিজন্টাল লাইন এইভাবে আগাবে, কারণ ওকে তো আমরা উপরে তুলি নাই। আগের বার আমি ফিক্স সাপোর্টকে নিয়ে আলোচনা করতেছিলাম, এই জন্য ওকে আমি শুরুতেই উপরে তুলে দিয়েছিলাম 1 ইউনিট আমার রুলস ওয়াইজ, তারপরে আমি তাকে টেনেছিলাম হরিজন্টালি। কিন্তু এবার তো আমি ফিক্স সাপোর্ট থেকে শুরু করিনি, তাহলে ওকে আমার এবার উপরে তোলার দরকার পড়ছে না, ও জাস্ট ওর মতো হরিজন্টালি আগাবে এবং গিয়ে হিঞ্জে যুক্ত হবে। হিঞ্জে যুক্ত হলো, এখন এই হিঞ্জ থেকে আমার স্লোপটা চেঞ্জ হবে। এখন এই স্লোপ আর এই স্লোপ লাগানোর একটাই তো ওয়ে আছে, তাই না? একটাই ওয়ে আছে, এটা ছাড়া কি ওয়ে আছে? আমি কি নিচ দিয়ে এটাকে লাগাতে পারবো? কোনোভাবেই লাগাতে পারবো না। সুতরাং এটা হচ্ছে আমার এই একটা ওয়েতেই এখানে গিয়ে লাগতেছে, অর্থাৎ এটা আমার আস্তে আস্তে উপরে উঠছে। এখন কথা হচ্ছে এই ডান সাইড আর কি আগাবে? আমি জানি যে ডান সাইড হচ্ছে আমার কি মুক্ত প্রান্ত। মুক্ত প্রান্তের রুলস কি ছিল কিছুক্ষণ আগে করে এসেছি, আগের যে স্লোপ আছে সেটাই কন্টিনিউ করতে থাকবে।
ঠিক আছে, আগের যে স্লোপ আছে সেটাই কন্টিনিউ করতে থাকবে। তাহলে এখানে আমার হবে 1 এবং এখানে আমি হচ্ছে আমার সিমিলার ট্রায়াঙ্গেল বের করে আমার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা এঁকে ফেলবো। তো যদি আবার একটু দেখে নিই আমার এটা, এই যে আমার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা এখানে এঁকেছে, এই যে এখানে হবে 1 এবং এখানে আমি সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে এখানে হচ্ছে আমার কত কত দেওয়া ছিল ডিস্টেন্স, সবগুলো তো দেওয়াই আছে, সেগুলো ইউজ করে আমরা হচ্ছে করে ফেলবো। আর এটা হচ্ছে ডিটেল ক্যালকুলেশনটা আমার হচ্ছে এই পিডিএফ এ দেওয়া আছে। এখন আমরা দেখবো হচ্ছে MA তে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম, অর্থাৎ সাপোর্টের জন্য আমার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা কি হবে। এবার আমরা আসি এখানে সাপোর্টে যখন আমার মোমেন্ট বের হবে, সেই মোমেন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম করতে হলে সেখানে আমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে 1 ইউনিট ঘূর্ণন, এখানে আসলে 1 ইউনিট বলতে 45 ডিগ্রি বোঝানো হয়েছে, ঠিক আছে, এটা আর কি অ্যাজাম্পশন টাইপের। 1 ইউনিট বলতে এখানে 45 ডিগ্রির মতো বোঝানো হয়েছে। এই 1 ইউনিট পরিমাণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ যদি এরকম থাকে এইভাবে আমার একটা ঘূর্ণন দিতে হবে, 1 ইউনিট পরিমাণ ঘূর্ণন দিতে হবে। এটা হচ্ছে আমার প্রাইমারি অবজেক্টিভ। তো আমি এই কাজটাই করলাম। আমার ছিল হচ্ছে এটা হচ্ছে বিম ছিল, এখানে আমি আমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে 1 ইউনিট পরিমাণ ঘূর্ণন দিয়ে সোজা উপরে ওঠা শুরু করলাম এবং এটা কতক্ষণ পর্যন্ত যাবে, যতক্ষণ পর্যন্ত আমার ইন্টারনাল হিঞ্জ আছে, কারণ ইন্টারনাল হিঞ্জে আমার স্লোপের পরিবর্তন হবে। এখানে এসে আমার স্লোপটা যেহেতু পরিবর্তন হবে, আমি এখানে এসে থেমে গেলাম। এখন আমার কোন দিকে যাবে আমি তো বুঝতে পারতেছি না। এটা বোঝার জন্য আমার দেখতে হবে হচ্ছে এখন আমার ডান সাইডে কি সাপোর্ট আছে। ডান সাইডে আছে হচ্ছে আমার রোলার সাপোর্ট, এবং আমরা কি জানি, আমরা জানি যে রোলার সাপোর্ট থাকলে অবশ্যই 0 দিয়ে অতিক্রম করবে। তাহলে আমরা এখন রোলার সাপোর্ট দিয়ে 0 দিয়ে অতিক্রম করাচ্ছি। এবং এই সাইডটা হচ্ছে আমার মুক্ত প্রান্ত, তাই না, এই যে মুক্ত প্রান্তে আগের স্লোপ বজায় থাকে। তাহলে এই যে মুক্ত প্রান্তে আমরা আগের স্লোপটা বজায় রাখলাম। আমার কি ড্রয়িং শেষ, একদম ইজি। এখন কথা হলো এই ম্যাক্সিমাম পয়েন্টটার ভ্যালু কত। যখন আমরা মোমেন্টের জন্য ম্যাক্সিমাম পয়েন্টের ভ্যালু বের করতে চাবো, আমাদের যে ম্যাক্সিমাম পিক পয়েন্ট আছে ওইখানে আমরা 1 ইউনিট পরিমাণ লোডটা দিব, ঠিক আছে। 1 ইউনিট পরিমাণ লোডটা দিয়ে এই MA তে ক্যালকুলেট করে নিব যে আমার কতটুকু আসছে। তো এখানে 1 × 2, তাহলে কত আসে, এখানে 2 পরিমাণ আর কি মোমেন্ট আমার কাজ করতেছে। যদি নিচে ক্যালকুলেশনটা দেখতে চাই, এখানে আর কি ছোট করে ক্যালকুলেশনটাও দেওয়া আছে যে 1 নিউটন লোড, এটা হচ্ছে আমার 2 মিটার ছিল। তো 1 × 2 করলে 2 আসতেছে হচ্ছে আমার এখানে, ঠিক আছে। এটা আর কি অত কঠিন কিছু না। এদিকেও কতটুকু আসবে এটা আমরা সেম এই যে সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে, এই যে এটুকু সিমিলার ট্রায়াঙ্গেল চাইলে ইউজ করে আমরা বের করবো, ঠিক আছে। সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে আমরা বের করে ফেলবো। তো এরপরে হচ্ছে আমাদের আসতেছে MD। এবার কিন্তু একটু ভিন্নতা। আগেরবার আমরা বের করেছিলাম কিসে, আগেরবার আমরা বের করেছিলাম সাপোর্টে মোমেন্ট রিঅ্যাকশন। এবার আমরা বের করবো বিমের একটা সার্টেন একটা পয়েন্ট, এই যে এটা যদি বিম হয়, এই MD হচ্ছে এই পোর্শনটা, এখানে হচ্ছে আমার মোমেন্টের কি ঘটনা ঘটতেছে আমাদের বের করতে হবে। তো এটার কেসে আমাদের কি করতে হবে একটু দেখি। ভেতরের মোমেন্ট, এবার আমরা আসছি এটাতে। ভেতরের যখন মোমেন্ট বের করতে হবে, হিঞ্জ বিন্দুতে বিমকে তীরের ফলার মতো উপরের দিকে ভাঁজ করতে হবে, যেন ΔL + ΔR = 1 হয়। এটা আসলে কি বুঝাইছে একটু যদি আমরা বোঝার চেষ্টা করি। এখানে কিন্তু বলছে যে একটি নির্দিষ্ট বিন্দুতে, মানে আমি যে বিন্দুতে আর কি বের করবো আমার মোমেন্টটা, ইন্টারনাল হিঞ্জ বসাতে হবে। এই যে আমার MD আছে না, এখানে আমার একটা ইন্টারনাল হিঞ্জ আছে। তাহলে আমার এখানে ঘটনাটা কি ঘটতেছে, এটা হচ্ছে আমার আগে থেকেই দেওয়া একটা ইন্টারনাল হিঞ্জ। এটা হচ্ছে আমার একটা কাল্পনিক ইন্টারনাল হিঞ্জ, যেটা আমি এখানে যেহেতু মোমেন্ট বের করবো এই জন্য আমার এখানে বসাতে হয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার রোলার সাপোর্ট। এখন আমার এখানে ঘটনাটা কি ঘটছে আমরা আগাই এবং আস্তে আস্তে বুঝি। A থেকে C পর্যন্ত হচ্ছে আমার ফিক্স সাপোর্ট, এখানে আমার হরিজন্টাল লাইন সোজা আগাবে, এখানে আমার কোনো চিন্তা নাই। সিতে আমার আসে ইন্টারনাল হিঞ্জ, এবং সিতে ইন্টারনাল হিঞ্জ থাকার কারণে আমার হচ্ছে এখন এটার স্লোপ পরিবর্তন হবে। স্লোপ কোন দিকে যাবে এটাও জানি না। আর আমি এইখান থেকে যে নিয়মটা আমি বুঝতে পারলাম আসলে, যে এটা আসলে আমাকে বলতেছে যে হিঞ্জ বিন্দুতে বিমকে তীরের ফলার মতো উপরের দিকে ভাঁজ করতে হবে। এটা মূলত আমার বুঝাইছে এইভাবে যে এটা একটা তীর যদি হয়, এই যে ভাঁজ করে দিছি না, অনেকটা এরকম আর কি, তীরের ফলার মতো উপরের দিকে ভাঁজ করে দিতে হবে, এটা আর কি। এখানে উদাহরণ হিসেবে লেখছে একটি স্কেলকে মাছ থেকে ভাঙলে, একটা স্কেল যদি থাকে এদিক থেকে আমি ধরে টান দিলাম, এদিক থেকে ধরে টান দিলাম, তাহলে স্কেলটা যে এরকম বাঁকা হয়ে যাচ্ছে, এই জিনিসটা আর কি বুঝাইছে। এই যে এই শেপটা হচ্ছে আমার যে হিঞ্জটা হবে তার একদম উপরে থাকবে, মানে আমার যেখানে আমি মোমেন্টটা বের করব সেই মোমেন্টটার একদম উপরে এই শেপটা তৈরি হবে আর কি। তো এই যে এখানে আমার বের করতে বলেছিল, এটার উপরে আমার এই শেপটা তৈরি হয়ে গেছে। তো এইখানে আমি একটা ডট দিয়ে নেব। এখন আমি এখানে ডট দিলে আমার এখন পুরো পোর্শনটা এখন মিলে গেছে। কিভাবে মিললো, এখান থেকে আমি এটা কানেক্ট করে দেবো, কারণ এখান থেকে এখানে যাওয়ার রাস্তা তো একটাই, এবং এখান থেকে এখানে যাওয়ার জন্য এটা হচ্ছে আমার একটা রোলার সাপোর্ট, এবং আমি জানি রোলার সাপোর্ট কি 0 দিয়ে যায়, এবং রোলার সাপোর্ট দিয়ে যাওয়ার সময় এটা হচ্ছে আমার একটা মুক্ত প্রান্তে আমার হচ্ছে সাপোর্টের স্লোপ সেম থাকবে। তাহলে এই যে আমার কি হলো, আলটিমেটলি যেটা হওয়ার সেটাই হয়ে গেল। এই যে আমার এখানে যদি চিত্রটা এঁকে দেখাই, এই যে যেরকম ছিল এঁকে ফেললাম। এখন এটার জন্য আমার ম্যাক্সিমাম ভ্যালুটা কিভাবে বের করবো, এটা কিন্তু একটু আলাদা। আগেরটাতেও যা করেছি অ্যাকচুয়ালি সেম, এখানেও সেম কাজই শুরুতে করবো, যে আমার যে ম্যাক্সিমাম বিন্দুটা আছে তার উপরে 1 ইউনিট লোড দিব, ঠিক আছে। যে ম্যাক্সিমাম বিন্দু D ছিল তার উপরে আমি 1 ইউনিট লোড দিয়েছি। তো ম্যাক্সিমাম ভ্যালুর উপর 1 কিলোনিউটন দেওয়ার পরে আমি হচ্ছে এখান থেকে এটা ভিজুয়ালি ডিটেক্ট করতে পারবো, এটার জন্য আমার কোনো ক্যালকুলেশন আসলে লাগবে না। এখানে যদি আমি 1 নিউটন দেই, ঠিক আছে, 1 কিলোনিউটন দেই,
তাহলে আমি জানতেছি যে এটা আমার অর্ধেক নেবে আর এটা অর্ধেক নেবে, তাই না? এটা অর্ধেক দেখে তো যাচ্ছে, এটা একটা 50-50 অংশ। সো এই ইউআইটা নিবে হচ্ছে আমার 0.5 কিলো নিউটন, আর এই সি ওয়াই যদি থাকতো, মানে সি ওয়াই কে আমরা ক্যালকুলেশনে নেইনি, কিন্তু সি ওয়াই দিয়ে আর কি এখানে থাকবে, এটা যেহেতু ইন্টারনাল হিঞ্জ। সি ওয়াই আমার এখানে তো হচ্ছে 0.05 কিলো নিউটন, তাহলে আমার এখানে আলটিমেটলি ইউআই এর ভ্যালুটা আসছে হচ্ছে 0.05 কিলো নিউটন। এখন আমার যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে এখন আমার ডি ওয়াই এর উপরে কি, এটা হচ্ছে আমরা এভাবে মোমেন্ট নিয়ে বের করবো, অর্থাৎ এম ডি ইজ ইকুয়ালস টু ইউআই ইন্টু হচ্ছে আমার 1, অর্থাৎ আমি ডান সাইডে ডান পক্ষটাকে নিচ্ছি, জাস্ট ডান পক্ষটাকে নিয়ে ক্যালকুলেশন করতেছি। তো এখানে আমার ইউ এর ভ্যালু 0.5, আর এটা হচ্ছে আমার 1 মিটার ডিস্টেন্স, তাহলে 1 ইন্টু 0.5, এটা 0.5 কিলো নিউটন মিটারই আসতেছে। সো এটা হচ্ছে আমার এই টপ পোর্শনের ভ্যালু, আর এটা আমার বের করতে হবে সিমিলার ট্রায়াঙ্গেল মেথড দিয়ে, ঠিক আছে? তো এটার একটু ডিফারেন্স ছিল, এটা একটু ক্যালকুলেশনটা হাতে কলমে করে নেবেন। তো এটা আমার গেল। এরপরে সম্ভবত আমি লাস্ট পোর্শনে আমার চলে এসেছি, এটা হচ্ছে আমার শেয়ার অ্যাট বি। এখন আমার বি বিন্দুতে শেয়ার কাটা হয়েছে, ঠিক আছে? বি বিন্দুতে শেয়ার কাটা হয়েছে। এখন এখানে আমি আমার চিত্রটা কিভাবে আঁকবো এটা দেখবো। তো এটার জন্য স্টার্টিংটা কিভাবে করবো একটু দেখি। এই যে এখানে আমার একটা কথা বলা আছে যে নির্দিষ্ট বিন্দুতে বিমকে কাল্পনিকভাবে কেটে আলাদা করতে হবে, ঠিক আছে? আলাদা করলাম। কাটার বাম অংশে নিচে ডেল এল, ডান অংশে উপরে ডেল আর সরাতে হবে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবো, কাটার বাম অংশে আমি নিচের দিকে একটা সাইন দিছি, উপরের দিকে দিছি হচ্ছে আরেকটা সাইন ডান অংশে। এটা আমার সামনে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। এবং আমার মোট আপেক্ষিক সরণ হতে হবে 1 ইউনিট করে, ঠিক আছে? মোট আমার আপেক্ষিক সরণ হবে 1 ইউনিট করে। তাহলে ঘটনাটা আসলে এরকম হচ্ছে যে যদি যদি আমি একটা কাল্পনিক জিনিস বলতেছি, যে যদি আমার এরকম একটা কিছু থাকতো, এরকম করে থাকতো, এটা হচ্ছে আমার অংশ, এইভাবে এটা আমার 1, এটা আমার 1, ঠিক আছে? মানে ঘটনাটা এরকম, এটা আর কি বুঝাচ্ছি যে এটা নিচের দিকে 1, এটা হচ্ছে আমার উপরের দিকে 1, এভাবে হুট করে উঠে যাবে। তো আমরা এখন আসলে দেখি আমাদের এই কেসে কি ঘটনাটা আসলে ঘটতেছে। তো আমরা নর্মালি জানি যে এটা হচ্ছে আমার ফিক্স সাপোর্ট, এবং ফিক্স সাপোর্ট থেকে যখন আমার লাইন আঁকানো শুরু হয়, আমার হচ্ছে হরিজন্টালি সোজা লাইন যাবে, কোনো আমাদের ডান বাম তাকানো যাবে না। এবং আমি এখন এখানে এসে একটা এমন প্রশ্নে পড়ে গেছি যেখান থেকে আমার শেয়ার কাটাটা শুরু হয়েছে। এখন একটু দেখতে হবে, চিত্রে কিন্তু আসলে আমার বুঝাচ্ছে যে আমার নিচে নামতে হবে, তাই না? চিত্র তো আমাকে বলতেছে নিচে নামতে, কিন্তু আমি নিচে নামবো না। কেন নামবো না? কারণ এটা হচ্ছে আমার ফিক্স সাপোর্ট, ঠিক আছে? এখানে যদি ফিক্সের বদলে রোলার, ঠিক আছে, অথবা হিঞ্জ থাকতো, ফিক্সের বদলে রোলার অথবা হিঞ্জ যদি থাকতো, তাহলে আমার নিচে নামতে হতো, এবং নিচে নামাটা হতো অনেকটা এইভাবে নিচে নেমে হুট করে আবার এইভাবে উপরে ওঠা লাগতো, ঠিক আছে? এরকম আমার একটা কন্ডিশন তৈরি হতো যদি আমার এখানে ফিক্সের বদলে হিঞ্জ বা রোলার থাকতো। যেহেতু এখানে আমার ফিক্স সাপোর্ট, ও হচ্ছে সোজা আগাবে, ও কোনো নিচে নামবে না। এখন এখন আমার ডান সাইডে এটা কিন্তু বিমের কাটা অংশ হয়ে গেছে। যেহেতু এটা বিমের কাটা অংশ, এখান থেকে কিন্তু আর আগের যে ফিক্স সাপোর্টের ব্যাপারটা, ওইটা আর কাজ করবে না, ঠিক আছে? ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আঁকার ক্ষেত্রে আর কি ফিক্স সাপোর্টের ওটা আর কাজ করবে না। তাহলে আমার ডান সাইডে আবার ঠিকই রুলস মেনে আমি উপরে 1 ইউনিট উপরে উঠে গেলাম। ওকে, ভালো কথা, 1 ইউনিট উপরে উঠে গেলাম। এখন আমার এটা সামনে কোন দিকে যাবে এটা তো আমি বুঝতে পারতেছি না। ব্রিজলাউ প্রিন্সিপাল আমাদের কি বলে? আমাদের এখানে একটা বলে যে এই নীতি অনুসারে এই ধরনের স্থানান্তরের ক্ষেত্রে বিমের দৃঢ় অংশ এ বি এবং বিসি কে স্থানান্তরিত অবস্থাতেও একে অপরের প্যারালাল থাকতে হবে। অর্থাৎ এ বি আনুভূমিকভাবে স্থির আছে, তাই বিসি অংশটিও আনুভূমিকভাবে স্থিরই থাকবে। অর্থাৎ এটা আমার আগে যেরকম ছিল, এটা আমার এই বিমটা কাটার পরেও এটা আমার ডান সাইডেও সেমই থাকবে। ঘটনাটা যদি এরকম হতো, এখানে যদি আমি একটা রোলার সাপোর্ট দিতাম বা হিঞ্জ দিতাম, আমি তো কি বলছিলাম, তখন আবার এরকম যাবে, ঠিক আছে? এরকম কি এরকম হতো, আবার এটা নিচে নামতো, ঠিক আছে? আবার নিচে নামতো। এই যে এটা আর এটা, এই দুটো মূলত আমার প্যারালাল হতে হবে, মেইন কথাটা এটা, প্রিন্সিপালটা মূলত আমার এটা বোঝায়। তো এখানে এটা স্ট্রেট ছিল, এখানে আমার এটা স্ট্রেট যাবে। ওকে, সো এটা আমার ক্লিয়ার হলো। এখন আমরা এখানে আমরা ইন্টারনাল হিঞ্জে পৌঁছেছি, এখন আমাদের স্লোপ পরিবর্তন করতে হবে। আর স্লোপে আমরা দেখতে পাচ্ছি যে সামনে হচ্ছে আমার একটা রোলার আছে, তাহলে রোলার হচ্ছে কি দিয়ে যায়, 0 দিয়ে। এটা হচ্ছে আমার মুক্ত প্রান্ত আমার একই স্লোপ বজায় রাখে। সো এটা আমার হচ্ছে মেইন চিত্রটা আঁকা শেষ। তাহলে এটাই হচ্ছে আমার কি ইন্টারনাল হিঞ্জের যে ভ্যালু ছিল সেটা, এই যে, ঠিক আছে? এই যে ভ্যালুটা হয়ে গেছে। এখন এই ভ্যালুগুলো আমরা কিভাবে বের করবো? ওই যে সেম আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে এই ভ্যালুগুলো আমরা বের করবো। আর সর্বশেষ আমরা বিম একে তার নিচে হচ্ছে এই সবগুলো ডায়াগ্রাম এক এক করে দিয়ে উত্তর করে দেবো। তো ভিডিওটা অনেক লেন্দি হয়েছে, কারণ আমি চেষ্টা করেছি একটু ডিপলি বোঝানোর, কারণ এখানে অনেক ধরনের কনসেপশন আসে। একটা ম্যাথ করে আসলে এটা পারা যাবে না, একটা ম্যাথ করলেও অনেক কনফিউশন তৈরি হয়। আপনারা চেষ্টা করবেন আরো প্রবলেমগুলো করার, এবং চেষ্টা করবেন যে সেগুলো সলভও যেন সাথে থাকে, কারণ ভুল যেন না হয় এই জিনিসটা তো আমাদের খেয়াল রাখতে হবে। তো সলভ সহ এই ম্যাথগুলো আরো প্র্যাকটিস করবেন, এবং এই পিডিএফটা যদি কারো দরকার হয় তাহলে আমাকে নক দিবেন, আমি আপনাদের এটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এই ভিডিও রিলেটেড যে কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।